মির্জা শওকত বাবলি। সূচনা পর্ব ১। কোন হারামি আমার হাতে থুথু ফেলল রে? নতুন বাড়িতে ঢুকে বাড়ির কক্ষগুলো ঘুরতে ঘুরতে কেবলই একটা কক্ষের জানালার বাহিরে হাত রেখেছিল তিশা। অমনি উপর থেকে কেউ থুথু ফেলল। কি এক বিদঘুটে ঘটনা, মেয়েটার গা গুলিয়ে উঠল মুহূর্তেই। তিশার বাবা রাজীব সাহেব একজন ব্যাংক কর্মকর্তা। কয়েকদিন আগেই চট্টগ্রাম থেকে বদলি হয়েছেন ঢাকায়। মাঝখানে একদিন সময় করে তিনি একাই বাড়ি জমিয়েছিলেন এখানে। এই ৩টি শোবার কক্ষ, একটি বসার কক্ষ, একটি খাবার কক্ষ এবং রান্নাঘর, ওয়াশরুম সহ এই ফ্ল্যাটটা ভাড়া নিয়ে গিয়েছিলেন তখনই। সবকিছু গুছিয়ে আজ আবার পরিবার অর্থাৎ ২ মেয়ে তিশা, রিশা এবং স্ত্রীকে সাথে নিয়ে উঠেছিলেন এ বাড়িতে। তিশা সব কক্ষ ঘুরে ঘুরে এই কক্ষটাই বরাদ্দ করেছিল নিজের জন্য। কি সুন্দর একটা জানালা রয়েছে কক্ষের একদিকে। জানালাটা থেকে বেশ সুন্দর আলো এসেও কক্ষটা আলোকিত করে। নয়তো ঢাকার উঁচু উঁচু এক বিল্ডিং এর বদৌলতে অন্য বিল্ডিং এ আলো তো পৌঁছায় না। উৎফুল্ল ভঙ্গিতেই মেয়েটা একটু প্রাকৃতি বিলাসে জানালার বাইরে হাত বাড়িয়েছিল। অমনি সম্মুখীন হলো এই বিশ্রী ঘটনাটার। তিশা আবারও বাজখাই গলায় চেঁচিয়ে উঠল, ঝাঝালো কণ্ঠে বলল, কোন বজ্জাত উপর থেকে না দেখে থুথু ফেললি রে? হাতের কাছে আয় একবার, সুই সুতা নিয়ে তোর মুখ সেলাই করে দেব বেয়াদব। এ জন্মের মতো তোর থুথু ফেলার শখ মিটিয়ে দেব। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল তিশা। ক্রোধে গজগজ করতে করতে কক্ষের বাইরে বেরিয়ে এলো। বাজখাই কণ্ঠে ডাক পারল, মা ও মা। তিশার মা ঝুমা বেগম রাজীব সাহেবের সাথে চট্টগ্রাম থেকে আনা নিজেদের মালামালের তদারকি করছিলেন। হঠাৎ বড় মেয়ের চিল্লাচিল্লি শুনে ভ্রু কুঁচকালেন। বিরক্তিভরা কণ্ঠে বললেন, আসতে না আসতেই ছাগলের মতো ম্যাঁ শুরু করেছিস কেন? তিশা দাঁতে দাঁত চাপল, কটমট করে শুধাল, উপর তলায় কারা থাকে আমি কিভাবে জানব? যেভাবে জিজ্ঞেস করছিস মনে হয় আমি যেন কত বছর ধরে এখানে থাকি। রাজীব সাহেব মেয়ের কথা শুনলেন, মেয়ের কথা। হাতের কাজ করতে করতে বললেন, উপর তলায় বাড়িওয়ালারা থাকে। কেন, কি হয়েছে? বাড়িওয়ালা শুনে একটু দমল তিশা। আসতে না আসতেই বাড়িওয়ালাদের সাথে ঝামেলা করতে চাইল না মেয়েটা। আজ যদি বাড়িওয়ালার স্থানে এই বিদঘুটে কাজটা অন্য কেউ করত তাহলে দেখে নিত সে। বাবার প্রশ্নের উত্তরে জবাব না দিয়েই ওয়াশরুমে ঢুকল তিশা। এখন হাতটা ধুতে হবে ভালোভাবে। ইচ্ছে তো হাতটাই কেটে ফেলতে। ওয়াশরুমে হাত ধোয়ার মধ্যেই ঝুমা বেগম ডাক দিলেন মেয়েকে। কিছুটা চড়া কণ্ঠে বললেন, কি রে তিশা, হলো তোর? ঘর গোছাতে হবে তো, কত কাজ। আসছি মা। ২। সময় প্রবাহমান, সে বয়ে চলে নিজের মতো। এ বাড়িতে তিশারা এসেছে বেশ কিছুদিন কেটে গেছে। নতুন বাসা গুছানো, ২ বোনের স্কুল কলেজে ভর্তিতে কোথা থেকে যে সময় চলে গেছে তা টেরই পাওয়া যায়নি। এর মধ্যে বাড়িওয়ালাদের সাথে বেশ ভালোই সম্পর্ক গড়ে উঠেছে তিশাদের। বিশেষ করে বাড়িওয়ালার মেয়ে সামিরার সাথে তিশার বেশ ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। দুজন এক ক্লাসে একই বিষয়ে অনার্স প্রথম বর্ষে পড়ে কিনা, তাই অল্পতেই তাদের মধ্যেও বেশ ভাব জমে উঠেছে। শুনেছে বাড়িওয়ালার নাকি একটা ছেলেও আছে, পড়াশোনা শেষ করে বাবার ব্যবসা সামলাচ্ছে। অবশ্য তাকে বাড়িওয়ালার ছেলে না বাড়িওয়ালাই বলাই চলে। উনার কথাই নাকি এই বিল্ডিং এর সব হয়। তিশা এখনো অবধি ছেলেটার দর্শন না পেলেও ততটুকু শুনেছে, তাতে জেনেছে ছেলেটার নাম সায়ান। যথেষ্ট রাগী বদমেজাজি ধাঁচের। বিল্ডিং এর কম বেশি সবাই ভয় পায় তাকে। অবশ্য ছেলেটার ওই রাগী বদমেজাজি গুণের কারণেই এই বিল্ডিং এর নিয়ম শৃঙ্খলা এখনো বেশ ভালো। কথাগুলো ভাবতে ভাবতেই তিশা সিঁড়ি বেয়ে দাঁড়ালো বাড়িওয়ালার ফ্ল্যাটের দরজার সম্মুখে। একবার কলিং বেল বাজাতেই দরজাটা খুলে দিল এক মধ্যবয়স্কা নারী। হেসে তিশার পানে তাকিয়ে বললেন, আরে তিশা যে, ভিতরে এসো। তিশা সৌজন্যমূলক হাসল। ভিতরে ঢুকতে ঢুকতে বলল, সামিরা কোথায় আন্টি?
বাড়িওয়ালা মহিলা অর্থাৎ রাবেয়া বেগম মিষ্টি হাসলেন। দরজাটা আবার এঁটে দিয়ে বললেন, ওর রুমেই আছে, যাও। রাবেয়া বেগম চোখের ইশারায় দেখিয়ে দিলেন সামিরার কক্ষ। তিশার সাথে সামিরার ভালো সম্পর্ক থাকলেও মেয়েটার কক্ষে এখনো যাওয়া হয়নি তিশার। বেশিরভাগ সময়ই তারা একসাথে তিশাদের বাসায় বা ছাদেই সময় কাটিয়েছে। তিশা রাবেয়া বেগমের দেখানো কক্ষে গেল। হাত দিয়ে কক্ষের চাপানো দরজাটা খুলতেই চমকে উঠল। চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। কক্ষের ভিতরে একজন পুরুষ অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়ে, শুধুমাত্র কোমরে নাভির নিচ অব্দি একটা শুভ্র রঙা টাওয়েল জড়ানো। ফর্সা বক্ষ পুরুষলি কালো লোমে আবৃত। পেটানো শরীরের পেটের দিকটায় ভাঁজ পড়েছে কয়েকটা। তিশা বিস্মিত দৃষ্টিতে তাকালো পুরুষটির মুখে পানে। অসম্ভব মায়া যেন লেপ্টে রয়েছে তার মুখশ্রী জুড়ে, গাল জড়ানো কালো চাপ দাড়ি। তিশা আর দেখতে পারল না। হৃদয়টার অবস্থা নাজুক হয়ে পড়েছে। কেমন ধুকপুক ধুকপুক শব্দ করছে। হুট করেই মেয়েটা চিৎকার করে উঠল, কণ্ঠে ধ্বনি তুলল, আ! তিশার চিৎকার শুনল তার সম্মুখে দাঁড়ানো পুরুষটি। তবে খুব একটা পাত্তা দিল না সেদিকে, বরং নির্বিকার ভঙ্গিতে বিছানা উপর থেকে একটা শার্ট তুলে সে গায়ে জোড়াল। তবে তিশার চিৎকারে পাশের রুম থেকে তড়িঘড়ি করে ছুটে এলো সামিরা। তিশাকে কিছু জিজ্ঞেস করার আগেই চোখ পড়ল তার ভাইয়ের দিকে। ভ্রু কুঁচকে এলো সামিরার। কপট রাগ দেখিয়ে বলল, ভাইয়া, তোর কি লজ্জা শরম বলে কিছু নেই? বাড়ির মধ্যে কোমরে টাওয়েল জড়িয়ে ঘুরছিস কেন? সায়ান তাকালো বোনের পানে, শান্ত কণ্ঠে বলল, বাড়ির মধ্যে না, আমার নিজের ব্যক্তিগত রুমে ঘুরছি। তিশা এবার আরো ভালোভাবে তাকালো সায়ানের পানে। বাহ, বেশ সুদর্শন তো। ছোটখাটো একটা ক্রাশ খেয়ে বসল মেয়েটা। সামিরা কনুই দিয়ে খোঁচা মারল তিশাকে। ভ্রু কুঁচকে শুধালো, এই তিশা, তুই এখানে কি করছিস রে? ধ্যান ভাঙল তিশার। আমতা আমতা করে বলল, আমি তো তোর কাছে এসেছিলাম। আন্টি বলল তুই রুমে। তোর রুমে আসতেই দেখি। সায়ানের পানে এক নজর তাকিয়ে থেমে গেল তিশা। সামিরা বুঝে নিল যা বোঝার। তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আরে এটা আমার রুম না, এটা ভাইয়ার রুম। আমার রুম পাশেরটা। তুই ভুল রুমে চলে এসেছিস। চল আমার রুমে চল। কথাটা শেষ করেই সামিরা তিশাকে টেনে নিয়ে গেল নিজের রুমে। তিশা আশপাশটা দেখতে দেখতে হঠাৎই তার স্মরণে এলো প্রথম দিনের কথা। কেউ একজন থুথু ফেলেছিল তার হাতে। তিশা উঠে গিয়ে জানালা থেকে নিচে নিজের রুমের দিকে তাকালো। আবিষ্কার করল সায়ানের রুমের ঠিক নিচে তিশার রুমটা। তার মানে এই ছেলেটাই সেদিন থুথু ফেলেছিল। মুহূর্তেই তিশার ক্রাশ উড়ে গেল। হৃদয়ে ভালোবাসার অনুভূতি জাগার বদলে জাগল ক্রোধ। দিনের বদল ঘটল। রাতের আধারকে বিদায় জানিয়ে দেখা দিল সুন্দর এক সকাল। তিশা আর সামিরা সকাল সকাল তৈরি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে এলো বাসা থেকে। প্রথম ক্লাস বিধায় সামিরা বেশ সেজে গুজেই বের হয়েছে। তিশা প্রথমে সাদা মাটা ভাবে বের হলেও সামিরা তাকে জোর জবরদস্তি করে হালকা পাতলা সাজিয়ে দিয়েছে। আবার ঠোঁটে লিপস্টিকও দিয়ে দিয়েছে। সামিরা আর তিশা বাড়ির গেট থেকে বের হতেই দেখল সায়ান দাঁড়িয়ে আছে গেটের সম্মুখে। দুই রমণীর বিস্তর সাজগোজ দেখে ভ্রু কুঁচকালো ছেলেটা। চোখ ছোট ছোট করে বলল, কি রে, এমন রং চং মেখে সং সেজে কোথায় যাচ্ছিস তোরা? সামিরা ভেঙচি কাটল। ঠোঁট বাঁকিয়ে বলল, কলেজে। কলেজে পড়তে যাচ্ছিস নাকি ছেলেদের দেখাতে যাচ্ছিস, কোনটা? সামিরা খুব একটা পাত্তা দিল না সায়ানের কথায়। তারা দিয়ে বলল, শর্ত ভাইয়া, আমাদের দেরি হয়ে যাচ্ছে। সায়ান এক নজর তাকালো তিশার পানে। শান্ত কণ্ঠেই বলল, গাড়িতে ওঠ, আমি পৌঁছে দিচ্ছি। সামিরা অবাক হলো বেজায়। অবাক সুরে বলল, সূর্য আজ কোন দিক দিয়ে উঠেছে? কথাটুকু বলে থামল সামিরা। এগিয়ে গেল ভাইয়ের পানে পা উঁচিয়ে ছেলেটার কপালে হাত দিয়ে বলল, ভাইয়া, তোর শরীর ঠিক আছে তো?
কত বলেছি আমাকে একটু কলেজে পৌঁছে দে, কলেজে পৌঁছে দে। কখনো দিসনি, আজ নিজে থেকে বলছিস। কাহিনী কি? সায়ানের দৃষ্টি তীক্ষ্ণ হলো, থমথমে কণ্ঠে বলল, আচ্ছা তোদের যেতে হবে না, আমি চলে যাচ্ছি। স্বামীরা মেকি হাসল, ধরফরিয়ে বলল, এই না না ভাইয়া, আমি কখন বললাম আমি যাব না। এই তিশা, চল চল ভাইয়ার গাড়িতে গিয়ে বসি। কথাটা বলেই স্বামীরা তিশার হাত ধরে হন্তদন্ত হয়ে গাড়িতে ওঠার চেষ্টা করল। তখনই তাদের থামিয়ে দিল সায়ান। কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, কোথায় যাচ্ছিস? কেন? গাড়িতে। সায়ান পকেট থেকে টিস্যু পেপার বের করে এগিয়ে দিল সামিরা এবং তিশোর পানে। থমথমে কণ্ঠে বলল, ওই মুখে চোখে যা দিয়েছিস মুছে তারপর গাড়িতে উঠবি। স্বামীরা সরু দৃষ্টিতে তাকালো সায়নের পানে, কটমট করে বলল, তাহলে আমরা উঠব না, তোর গাড়িতে রিকশা করেই চলে যাব। তাহলে তোদের আর আজ কলেজে যাওয়াও হবে না। স্বামীরা ভালোভাবেই চিনে ভাইকে, সে জানে সায়ন এক কথার মানুষ। যখন বলেছে এসব না মুছলে আজ কলেজে যেতে দিবে না, তখন দিবে না। উল্টো ঘাড় ধরে ঘরে নিয়ে গিয়ে তুলকালাম বাঁধাবে। বিরস মুখে স্বামীরা ভাইয়ের হাত থেকে টিস্যু নিল, মুছল নিজের মুখ। কিন্তু তিশা নিল না টিস্যু। সে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভাই বোনের কর্মকাণ্ড। বেশ কিছুক্ষণ অতিবাহিত হলেও যখন তিশাকে টিস্যু নিতে দেখল না, তখন সায়ান কিছুটা রেগেই বলল, এই যে তুমি, তোমাকে কি আবার আলাদা ভাবে বার্তা দিতে হবে মুখের রং চং তুলতে? তিশা দ্বিরুক্তি করল না। এমনিও তার সেজেগুজে কলেজে যাওয়ার ইচ্ছে ছিল না খুব। টিস্যু দ্বারা মুখের সাজ তুলে সামিরার সাথে গাড়ির পিছনের সিট দখল করলে বসল তিশা। সায়ানও সময় ব্যয় না করে বসল ড্রাইভিং সিটে। সকলের অগোচরে লুকিং গ্লাসটা ফিরিয়ে তিশার পানে। গাড়ি চালাতে চালাতে দেখল মেয়েটার থমথমে মুখশ্রী। 4 দুপুরের তপ্ত রৌদ্র, সূর্যটাও মাথার উপরে চলে এসেছে। খড়খড়ে ভঙ্গিতে নিজের উত্তাপ ছড়াচ্ছে প্রকৃতিতে। তিশা কলেজ থেকে এসে কেবলই গোসল সেরে বেরিয়েছে। হাতে ভেজা কাপড় ভর্তি বালতি নিয়ে বেরিয়ে পড়েছে ছাদের উদ্দেশ্য। খানিক সময়ের ব্যবধানে তিশা ছাদে পৌঁছাল। হাতের বালতি থেকে কাপড়গুলো তুলে শুকাতে দিল ছাদে টানানো দড়ি জুড়ে। এদিকে চুলের পানিতে মেয়েটার পিঠ ভিজে একাকার। গোসল সেরে বেরিয়ে ভালোভাবে চুল মোছা হয়নি, যার দরুন এখনো চুল বেয়ে চুইয়ে চুইয়ে পানি পড়ছে। তিশা হাত দিয়েই ঝেড়ে ঝেড়ে ভেজা চুল ঝাড়াতে শুরু করল। সায়ানো গোসল সেরে কেবলই উঠেছিল ছাদে। হঠাৎ তিশার ঝাড়তে থাকা চুলের পানি ছিটকে পড়ল ছেলেটার চোখ মুখে। তিশা হকচকাল, আমতা আমতা করে বলল, দুঃখিত, আমি আসলে দেখিনি। আমতা আমতা করে বলল, দুঃখিত, আমি আসলে দেখিনি। সায়ানের ভিতরে ভাবান্তর দেখা গেল না কোনো। সে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তিশার পানে। কেমন অদ্ভুত সে দৃষ্টি, মুহূর্তেই যেন কাঁপন ধরিয়ে দিচ্ছে মেয়েটার শরীরে। ঢোক গিলল তিশা। সায়ানের পাশ কাটিয়ে চলে যেতে নিলেই মুখ খুলল ছেলেটা। থমথমে কণ্ঠে বলল, এটা চুল ঝাড়ার স্থান নয়। নিজের ঘরে গিয়ে চুল ঝাড়ো। তিশা ভ্রু কুঁচকাল, কপালে ভাঁজ ফেলে বলল, আমি যতদূর জানি চুল ঝাড়ে খোলা স্থানে, অথচ আপনি বলছেন ঘরে বদ্ধ স্থানে চুল ঝাড়তে। সায়ানের দৃষ্টি শীতল হল। ঠান্ডা কণ্ঠে সে বলল, আশেপাশে ছাদের অভাব নেই। অজস্র পুরুষদের আনাগোনা সেখানে। খোলা স্থানে চুল ঝেড়ে সে পুরুষদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছ নাকি? তিশা অপমানিত বোধ করল। তবে ছেলেটা একদম ভুল কিছু বলেনি। সত্যিই আশেপাশে অনেক ছাদ রয়েছে, তাতে যুবক পৌরদের আনাগোনাও রয়েছে বেশ। তাই অযথা সায়ানের সাথে আর তর্কে জোরালো না মেয়েটা। কোনরূপ বাক্য বিনিময় ব্যতীতই প্রস্থান ঘটালো ওই স্থান থেকে। 5 রাত গভীর, চারদিক নীরব নিস্তব্ধ ঘেরা। আশেপাশে জনমানবের সারা শব্দ নেই কোনো। হয়তো ঘুমিয়ে পড়েছে সবাই। তবে তিশার জেগে আছে, এখনো তাকিয়ে রয়েছে জানালার পানে।
মেয়েটার জানালার পাশে সৌগর্বে দাঁড়িয়ে রয়েছে এক বকুল গাছ। বকুল ফুলের সমারোহে ভরে গেছে পুরো গাছটা। মনে হচ্ছে যেন এই আধার রাতে বকুল গাছটা জুড়ে ছোট ছোট তারার মেলে নেমেছে। কি মিষ্টি গন্ধ সে ফুলের। তিশা জানালা থেকে হাত বাড়িয়ে দুই একটা বকুল স্পর্শ করার চেষ্টা চালালো, তবে তারা যে মেয়েটার ধরা ছোঁয়ার বাইরে। আরও বেশ কিছুক্ষণ বকুল ফুল ধরার চেষ্টা চালিয়ে শেষে আশা ছেড়ে দিল, মুখ ফুলিয়ে শুয়ে পড়ল বিছানায়। 6 ভোরের আলো ফুটেছে। আকাশে সূর্যটা বেশ তেজদীপ্ত হয়ে উঠেছে ইতমধ্যে। তিশা প্রতিদিনের ন্যায় কলেজের জন্য তৈরি হয়ে বেরুল কক্ষের বাইরে। ঘরের মূল দরজা খুলে বাইরে বেরুতেই চমকে উঠল মেয়েটা। বেশ বর্ষর একটা বস্তা রাখা তাদের ঘরের সম্মুখে। আবার বস্তার উপরে একটা কাগজ চিপকানো, যেখানে লেখা, শুধু তোমার জন্য। তিশার ভ্রু কুঁচকে এলো। এটা এখানে কে রেখেছে? যেহেতু তাদের দরজার সম্মুখে রাখা, তার মানে এটা তাদেরই। তিশা আশেপাশে তাকালো। কাউকেই দেখা যাচ্ছে না। মেয়েটা ভিতরে ভিতরে কৌতূহল অনুভব করল। উৎসুক ভঙ্গিতে খুলল বস্তাটা। ভিতরের দিকে তাকাতেই চোখ যেন কপালে উঠল মেয়েটার। এত বকুল ফুল! এক বস্তা এত বকুল ফুলকে রেখেছে এখানে। আর তার যে ভীষণ বকুল ফুল ছুঁয়ে দিতে ইচ্ছে হচ্ছিল, তাও বা বুঝল কিভাবে? তিশার হঠাৎ খেয়ালে এলো বকুল গাছটার কথা। এখানে এত বকুল ফুল, তাহলে গাছের ফুলের কি অবস্থা? তিশা দৌড়ে গেল নিজের কক্ষে। জানালা গলিয়ে বাইরে তাকাতেই মাথায় আকাশ ভেঙে পড়ল। একই বকুল গাছ ফাঁকা, একটা ফুলও নেই গাছে। কোন বদমাই সেই কাজ করল? কে বলেছিল গাছ থেকে ফুল ছিঁড়ে বস্তা ভরে তার বাসায় পাঠাতে? গাছেই তো সুন্দর ছিল ফুলগুলো। কি সুন্দর মিষ্টি ঘ্রাণে ভরিয়ে দিত তার কক্ষ। এখন আর সেই মিষ্টি ঘ্রাণ আসবে না ভাবতেই হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে মেয়েটার। তিশার কান্নাকাটির মধ্যেই তাকে বাহির থেকে ডাক পারল সামিরা। কণ্ঠ উঁচিয়ে বলল, তিশা কই তুই? কলেজে যাবি না? ধ্যান ভাঙল তিশার। সে তো বলেই বসেছিল কলেজের কথা। ঘর থেকে দ্রুত বেরিয়ে এলো মেয়েটা। বাংলার পাঁচের মতো মুখ করে সামিরার সাথে নেমে এলো নিচে। সায়ান আজও গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাদের অপেক্ষায়। তিশা আর সামিরাকে আস্তে আস্তে দেখেই বলল, গাড়িতে ওঠ, আমি পৌঁছে দিচ্ছি। সামিরা এবং তিশা দ্বিরুক্তি করল না, গাড়িতে উঠে বসল দুজনেই। সায়ানও গাড়িতে উঠেই স্টার্ট দিয়ে দিল। তবে সব কেমন চুপচাপ। তিশা থমথমে মুখশ্রী নিয়ে বসে আছে। সামিরা সেদিকে তাকিয়ে ভ্রু কুঁচকাল। এতক্ষণে শুধালো, এই তিশা, তোর কি মন খারাপ নাকি? তিশা তেতে উঠল সাথে সাথে। এতক্ষণে মনের কোণে মিশে থাকা সকল ক্ষোভ নিয়ে বলল, মন খারাপ হবে না তো কি হবে বলতো? আমার জানালার পাশে একটা বকুল গাছ আছে। ওই গাছটায় কত সুন্দর বকুল ফুল ছিল। রোজ বকুল ফুলের মিষ্টি ঘ্রাণে আমার রুমটা ভেসে যেত। এই কয়দিনে যেন আমি ওই বকুল ফুলের প্রেমে পড়ে গেছিলাম। ঘরের ধারের বকুল গাছটার কথা সামিরাও জানে। কিন্তু সে গাছে আবার কি হলো? সামিরা আগ্রহী কণ্ঠে প্রশ্ন করল। তারপর তিশা দাঁতে দাঁত চাপল। কটমট করে বলল, কোন হারামজাদা বজ্জাত বদমাইশ যেন গাছটার সব বকুল ফুল ছিঁড়ে আবার আমার ঘরের সামনেই বস্তা ভরে রেখে গেছে। তিশার কথা শেষ হতে না হতেই খুব খুব করে কেসে উঠল সায়ান। তিশা তবুও থামল না। কণ্ঠে ক্রোধ নিয়েই বলল, ওই বজ্জাতটাকে যদি একবার হাতের কাছে পাই না, পিটিয়ে ওর হাড্ডি ভেঙে দিতাম। সায়ান গাড়ির ব্রেক কষল হঠাৎ। হকচকিয়ে উঠল তিশা এবার সামিরা দুজনেই। আকস্মিক ব্রেক কষায় দুজনেই ঝুঁকে গিয়েছিল সম্মুখের দিকে। কোনো রকমে পড়তে পড়তে নিজেদের বাঁচিয়ে নিয়েছে মেয়ে দুটো। সামিরা কিছুটা ক্ষিপ্ত কণ্ঠেই বলল, কি হলো ভাইয়া? এভাবে ব্রেক কষলি কেন? সায়ান থমথমে কণ্ঠে জবাব দিল, তোদের কলেজ চলে এসেছে, নাম এখন। তিশা এবং সামিরা আশেপাশে তাকালো। সত্যিই তো কলেজ চলে এসেছে তাদের।
গল্পে এতটাই মশগুল ছিল যে খেয়ালই করেনি। মেয়ে দুটো দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সায়ানকে বিদায় জানিয়ে কলেজে ঢুকবে তার আগেই সায়ান গাড়িটা নিয়ে সাই সাই গতিতে চলে গেল সম্মুখ পানে। অবাক হলো দুই রমণী। এর আবার হঠাৎ কি হলো? তাদেরকে পাত্তা দিল না নাকি তাদের উপরে রাগ দেখালো? 7 দিনের পরে রাত আর রাতের পরের দিন, এই তো পৃথিবীর চিরচেনা নিয়ম। রাতের আধার কেটে প্রতিদিনের ন্যায় এক উজ্জ্বল সূর্যটা স্থান করে নিয়েছে আকাশে। তিশা গতকালের ন্যায় আজও একদম তৈরি হয়ে বেরিয়েছে কলেজে যাওয়ার উদ্দেশ্যে। দরজাটা খুলে বাইরে বেরুতেই সে দেখল দরজার হাতলে একটি ব্যাগ ঝুলছে। কপালে ভাঁজ পড়ল মেয়েটার। কাল ছিল বস্তা, আজ ব্যাগ। এই ব্যাগে আবার কি আছে? তিশা ব্যাগটা হাতে নিল। ব্যাগ খুলে ভিতর থেকে বের করে আনলো কিছু টকটকে লাল গোলাপ আর একটা ছোট চিরকুট। চিরকুটে কালো কলি দিয়ে গোটা গোটা অক্ষরে লেখা, দুঃখিত প্রিয়তমা। তিশা সজাগ দৃষ্টিতে তাকালো চারপাশে। দরজার সম্মুখে রোজ রোজ তার জন্য ফুলকে রেখে যায়। তিশা যতদূর জানে বাহিরের লোক এই বিল্ডিং এ যখন তখন চলে আসতে পারে না। তাহলে এই লোক কি এই বিল্ডিং এরই কেউ? কে হতে পারে সে? তিশার ভাবনার মধ্যেই উপর থেকে নিচে নামলো সামিরা আর সায়ান। সামিরা উৎফুল্ল ভঙ্গিতে এগিয়ে এলো তিশার পানে। হাত থেকে গোলাপগুলো টেনে নিয়ে হই হই করে বলল, এগুলো আবার কে দিল? তিশা আনমনেই জবাব দিল, কে জানে। সামিরা মুখ বাঁকালো, রসিয়ে রসিয়ে বলল, দেখে আবার তোর নতুন কোন পাগল আশিক। সায়ানের দৃষ্টি তীক্ষ্ণ হল। থমথমে কণ্ঠে সে প্রশ্ন করল, নতুন মানে আর কত আছে? কলেজে তিশার পিছনে এমন অনেক আছে। সায়ানের দৃষ্টি বদলালো। দৃষ্টিতে তিয়মহতার সাথে ক্রোধের দেখা মিলল। গটগট করে সে নেমে গেল সিঁড়ি বেয়ে। যাওয়ার আগে অবশ্য প্রচণ্ড আক্রোশ নিয়ে বলে গেল, কলেজে গেলে তাড়াতাড়ি আয়, নয়তো এখানেই দাঁড়িয়ে থাক। সামিরা আর তিশা দুজনেই ভরকে গেল। এর আবার হঠাৎ কি হলো? কালো হুট করে তাদের পাত্তা না দিয়ে চলে গেল। আজও আচ্ছা, তারা কি মাত্র রাগের কিছু বলল যে সায়ান রাগ করল? 8 দুপুর গড়িয়ে বিকালের দেখা মিলেছে। সূর্যটাও তার তেজ কমিয়ে দিয়েছে অনেকাংশে। তিশা কলেজ থেকে ফিরে ঘরেই বসেছিল। কিন্তু ঘরেও বা আর কতক্ষণ বসে থাকা যায়? মেয়েটা ঘর থেকে বেরুলো ছাদের উদ্দেশ্যে। এক সিঁড়ি রেখে অন্য সিঁড়িতে পা দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠতে শুরু করলো নিজ খেয়ালে। আর এখানেই বাঁধল বিপত্তি। এক সিঁড়ি রেখে অন্য সিঁড়িতে পা দিতে গিয়ে হঠাৎ করেই স্লিপ কেটে পড়ে যেতে নিল নিচে। মুহূর্তেই হকচকিয়ে উঠল মেয়েটা। ভয়ে হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল খুব করে। এখান থেকে পড়লে নির্ঘাত হাত পা ভেঙে হাসপাতালের বিছানায় শুতে হবে। চোখ মুখ খিচে বন্ধ করে নিল তিশা। কিন্তু বেশ কিছুক্ষণ যেতেও সে পড়ল না। কোনো ব্যথা অনুভব না করল না। মনে হলো যেন শূন্যে ভেসে আছে। তিশা পিটপিট করে নিজের চোখ দুটো খুলল। চোখের সম্মুখে দৃশ্যমান হলো সায়ান এক হাতে কোমর জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে তার। সায়ানের স্পর্শে কাটা দিয়ে উঠল তিশার শরীরে। হন্তদন্ত হয়ে মেয়েটা সরে যেতে চাইলেও সায়ান যেতে দিল না। হুট করেই কোলে তুলে নিল তিশাকে। হকচকালো মেয়েটা। চকিত কণ্ঠে বলল, এ কি আপনি আমাকে ধরলেন কেন, আর কোলে তুলেই বা নিলেন কেন? সায়ান তিশাকে কোলে নিয়েই ছাদের দিকে উঠতে শুরু করল। নির্বিকার ভঙ্গিতে বলল, তোমাকে যদি না ধরতাম তবে এতক্ষণে এখান থেকে পড়ে হাত পা ভেঙে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে হতো। তিশা ভ্রু কুঁচকাল। কপালে ভাঁজ ফেলে শুধালো, আচ্ছা ধরেছেন, ঠিক আছে, তাতে কোলে তুলে নিতে হবে কেন? তিশার কথাটা শেষ হতে না হতেই সায়ান ঠাস করে কোল থেকে মেয়েটাকে ফেলে দিল সিঁড়ির উপরে। মুখ বাঁকিয়ে বলল, এর জন্যই মানুষ বলে কারো উপকার করতে নেই। সিঁড়িতে পড়েই ব্যথায় কুকড়ে উঠল তিশা। চেঁচিয়ে বলল, ও মাগো! থামল তিশা। নিজের কোমর চেপে অগ্নিদৃষ্টিতে সায়ানের পানে।
দাঁতে দাঁত চেপে বলল, আপনি আমাকে ফেলে দিলেন কেন? আপনি কি মানুষ? সায়ান চোখে মুখে নিরীহ ভাব ফুটিয়ে তুলল। শান্ত কণ্ঠে বলল, যাক বাবা, আমি আবার কি করলাম? একটু আগেই তো তোমাকে কোলে তুলে নিলাম বলে কত কি বললে, তাই বলে এভাবে ফেলে দিবেন? সায়ান আর তিশার কথার পৃষ্ঠে উত্তর দিল না কোনো। তিশা উত্তরের আশা করল না, কোনো মতে নিজের কোমর চেপে উঠে দাঁড়াল। সাথে সাথেই সায়ান আবারও চট করে কোলে তুলে নিল মেয়েটাকে। চমকালো তিশা। এইমাত্র না লোকটা তাকে কোল থেকে ফেলে দিল, আবার কোলে নিয়েছে কেন? আবার ফেলে দিতে নাকি? ঢোক গিলল মেয়েটা। তাড়াহুড়ো করে বলল, কি করছেন কি? আবার কোলে নিয়েছেন কেন? নিচে নামান আমাকে। সায়ান ওষ্ঠ বাঁকালো। ভাবলেশহীন ভাবে বলল, পড়ে গিয়েছ বলে কোলে নিয়েছি, অন্য কিছু নয়। নাকি তুমি অন্য কিছু ভাবছ? থামল সায়ান। আবার বলল, ভয় নেই। তোমার মতো বাচ্চা মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমার। থামল সায়ান। আবার বলল, ভয় নেই। তোমার মতো বাচ্চা মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমার। তিশা হতবাক হল। সে কখন বলল যে সাইমনের তার প্রতি ইন্টারেস্ট আছে? সে তো শুধুমাত্র কোলে তুলে নেওয়া নিয়ে বলেছে। আবার কি বলল তিশা বাচ্চা? অনার্সে পড়ুয়া একটা মেয়েকে এই লোক এভাবে বাচ্চা বলে দিল। তিশা মুখ ফুলালো। থমথমে কণ্ঠে বলল, আমি মোটেই বাচ্চা নই। সায়ান তিশাকে কোলে নিয়ে সিঁড়ির ধাপগুলো অতিক্রম করতে করতে বলল, তার মানে তুমি চাইছো যে তোমার প্রতি আমার ইন্টারেস্ট জন্মাক? তিশা ভরকে গেল। এ কথা আবার সে কখন বলল? ভ্রু কুচকালো মেয়েটা। মুখ বাঁকিয়ে বলল, মোটেই না। আপনি আমাকে নিচে নামিয়ে দিন। সায়ান কোল থেকে নামালো না মেয়েটাকে। কোলে তুলেই নিয়ে গেল সোজা ছাদে। ছাদের এক কোণে পাতা কাঠের তৈরি একটা বেঞ্চে বসিয়ে তিশার পায়ের কাছে বসে পড়ল সে। মেয়েটার পায়ের দিকে হাত বাড়িয়ে বলল, কোথায় ব্যথা পেয়েছ দেখি? তিশা হকচকালো, দ্রুত নিজের পা সরিয়ে নিল সায়ানের নিকট থেকে। সায়ানের দৃষ্টি তীক্ষ্ণ হল। হঠাৎ খেয়ালে এলো তিশা পড়ে গিয়ে তো কোমর চেপে দাঁড়িয়েছিল, অর্থাৎ মেয়েটা কোমরে ব্যথা পেয়েছে। সায়ান হুট করেই তিশার কোমরে পানে হাত বাড়াল। স্বাভাবিক কণ্ঠেই বলল, এখানে ব্যথা পেয়েছ? তিশা লাফিয়ে উঠল। চোখ মুখ কুঁচকে বলল, এটা কি ধরনের অসভ্যতামি? আপনি আমার কোমরে হাত দিচ্ছেন কেন? সায়ানও উঠে দাঁড়াল। তীব্র অধিকারবোধ নিয়ে হাত বাড়িয়ে এবার পুরোপুরি ভাবেই ধরল তিশার পাতলা সুডৌল কোমরখানা। কোমরে আলতোভাবে আবার চাপ দিয়ে বলল, চেক করে দেখছি ব্যথাটা ঠিক কোথায় পেয়েছ। তিশা শিউরে উঠল। সায়ানের স্পর্শে যেন বিদ্যুৎ খেলে গেল সর্বাঙ্গ জুড়ে। এই প্রথম কোনো পুরুষ তাকে এতটা গাঢ়ভাবে ছুঁয়ে দিল। তিশা নিজেকে ছাড়ানোর জন্য উঠে পড়ে লাগল। নাক মুখ কুঁচকে বলল, কি করছেন কি? ছাড়ুন আমাকে। আমি তো আপনাকে অনেক ভালো ভেবেছিলাম, আর আপনি মেয়েদের সাথে ছিছি। আমি সবাইকে বলে দেব। সায়ান আরো শক্ত করে চেপে ধরল তিশার কোমরখানা। নিজের পানে মেয়েটার দেহটা একটু টেনে নিমে বলল, কেউ বিশ্বাস করবে না তোমার কথা। সবাই বেশ ভালোভাবেই জানে সায়ান কোনো মেয়ের দিকে তাকাই না, আর তো কোমরে হাত। তিশা কটমট করে তাকালো সায়ানের পানে। কিছু বলবে তার আগেই কারো পায়ের শব্দ কর্ণে এসে পৌঁছালো তাদের। হয়তো ছাদে অন্য কারো আগমন ঘটছে। সায়ান ঝটপট মেয়েটার কোমর ছেড়ে গিয়ে দাঁড়ালো ছাদের অন্য প্রান্তে। তখনই সামিরা ছাদের দরজা গলিয়ে ঢুকলো ছাদে। তিশার পানে তাকিয়ে বলল, তুই এখানে, আর আমি তোকে সারা বাড়ি খুঁজে মরছি। তিশা সামিরার কথার উত্তর দিল না কোনো। সে তো এখন সায়ানের কার্যকলাপ দেখতে ব্যস্ত। এইমাত্রই কি অসভ্যতাম করল তার সাথে, আর এখন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। সে সুন্দর ছাদের অন্য প্রান্তে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, যেন ছাদে সে ব্যতীত অন্য কারো অস্তিত্ব নেই। তিশার ভাবনার মধ্যেই তাকে মৃদু ধাক্কা দিল সামিরা। ভ্রু বাঁকিয়ে বলল,
এই তিশা, এত কি ভাবছিস? তিশার ধ্যান ভাঙল। দাঁতে দাঁত চেপে সে উত্তর দিল, কিছু না। নয়। নতুন ভোর, নতুন দিন। প্রতিদিনের ন্যায় তিশা আর সামিরা দুই বান্ধবী মিলে নেমে পড়েছে কলেজে যাওয়ার উদ্দেশ্যে। তবে আজকে তিশার সাজটা একটু ভিন্ন। ফর্সা শরীরে হালকা মোহনীয় গোলাপি রঙের একখানা থ্রি পিস জড়িয়েছে মেয়েটা, তার সাথে ওষ্ঠে জড়িয়েছে হালকা গোলাপি বর্ণের লিপস্টিক, কানে ঝুমকার স্থান দিয়েছে। ঘন কালো চুলগুলো ছেড়ে রেখেছে পিঠ জুড়ে। সায়ান দাঁড়িয়ে ছিল গেটের সামনেই। তবে তিশাকে আজ এই রূপে দেখে মুহূর্তেই থমকে গেল বেচারা। বুকের মধ্যে কেমন ধুকপুক ধুকপুক ধ্বনি তুলেছে। চোখ সরাতে ইচ্ছে হচ্ছে না মেয়েটার উপর থেকে। এমন ভয়ঙ্কর রূপে তার সম্মুখে কে আসতে বলেছে এই মেয়েকে? সায়ান নিজের অজান্তেই বুকে হাত দিল। তবে তিশা খুব একটা নজর দিল না ছেলেটার পানে। সে নিজের ভাবে গাড়ির পানে এগিয়ে গেল। গাড়ির দরজাটা খুলে ভিতরে ঢুকবে ঠিক তখন মুখ খুলল সায়ান। গম্ভীর কণ্ঠে বলল, 1 মিনিট। থমকে দাঁড়ালো সামিরা এবং তিশা দুইজনই। সামিরা কিছুটা বিরক্তি নিয়েই তাকালো ভাইয়ের পানে। কপাল কুঁচকে বলল, কি হয়েছে? সায়ান পাত্তা দিল না সামিরাকে। তার দৃষ্টি এখনো তিশাতেই নিবদ্ধ। তবে চোখ মুখে মুগ্ধতার স্থানে এখন জায়গা করে নিয়েছে কিছুটা গাম্ভীর্য ভাব। সায়ান থমথমে কণ্ঠে তিশাকে বলল, তুমি চুল খোলা দিয়েছ কেন? চুল বেঁধে এসো দ্রুত। তিশা ভ্রু কুঁচকাল। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, কেন? আবার কেন কি? আমি বলছি তাই। তিশা মুখ বাঁকাল। ভেঙচি কেটে বলল, আপনার কথা আমি শুনতে যাব কেন? আপনি কে? সায়ান হুট করেই রেগে গেল। চোখ দুটো কেমন লাল আভায় আবেশিত হয়ে পড়ল। সায়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তিশার পানে। কণ্ঠে ক্রোধ নিয়ে বলল, আমার কথা শুনবে না? সামিরা ঢোক গিলল ভাইয়ের চোখের পানে তাকিয়ে। সে নিজের ভাইয়ের ক্রোধ সম্পর্কে খুব ভালোভাবেই অবগত। তার ভাইয়ের হুটহাট রেগে যাওয়া এবং তারপর হুলুস্থুল বাঁধানোর অভ্যাস আছে ছোটবেলা থেকে। সামিরা একটু গা ঘেঁষে দাঁড়ালো তিশার পানে। কণ্ঠ খাদে নামিয়ে বলল, তিশা ভাইয়া খুব রেগে গেছে। চোখের দিকে তাকিয়ে দেখো। প্লিজ চুলটা বেঁধে আয়, না হয় ভাইয়া অনেক ঝামেলা করতে পারে। তিশা পাত্তা দিল না সামিরার কথায়। নির্লিপ্ততা কণ্ঠে বলল, তাতে আমার কি? আমি তোর ভাইয়ের কথা শুনতে যাব কেন? কোন দেশের প্রধানমন্ত্রী উনি? তুই ভাইয়াকে চিনিস না তিশা। প্লিজ যা, চুলটা বেঁধে আয়। আমি তোর পায়ে পড়ি। ঝামেলা করিস না বোন। তিশা বিরক্ত হল। কপাল কুঁচকে তাকালো সামিরার পানে, তবে বলল না কিছুই। ইচ্ছে না থাকতেও ঘরে গিয়ে চুল বেঁধে এসে আবার বসল গাড়িতে। মেয়েটা গাড়িতে বসতে না বসতেই সায়ান গম্ভীর কণ্ঠে ডাকল, তিশা। তিশা কণ্ঠে একরাশ বিরক্তি নিয়ে উত্তর দিল, আবার কি হয়েছে? কানের ঝুমকা খোলো। সায়ানের কণ্ঠে স্পষ্ট আদেশ। মেজাজ বিগড়ে গেল তিশার। এই লোকটা ওকে কি ভেবেছে? এ যা বলবে ওকে তাই শুনতে হবে নাকি? তিশা দাঁতে দাঁত চাপল। সায়ানের আদেশকে উপেক্ষা করে বলল, চুল বেঁধেছি, এখন আবার আপনার কথায় কানের ঝুমকাও খুলব নাকি? আশ্চর্য। সায়ান তিশাকে কিছু বলল না। তবে সামিরার পানে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করতে সময় নিল না। দাঁত দাঁত চেপে মেয়েটাকে বলল, তোর বান্ধবীর কানের ঝুমকা খুলে দে। সামিরা ভীত হল। এদের দুইজনের কার্যক্রম যে ধারায় চলছে তাতে তিশার কানের দুল না খুলে দিলে নির্ঘাত একটা ঝামেলা বাঁধবে। সামিরা দেরি করল না। এক প্রকার জোর করেই খুলে নিল তিশার কানের ঝুমকা। সায়ান ওষ্ঠ প্রসারিত করল, অতঃপর একখানা শুভ্র রঙা টিস্যু এগিয়ে দিল সামিরার পানে। আদেশের সুরে বলল, তোর বান্ধবীর মুখটা মুছে দে। সামিরা হাত বাড়িয়ে নিল টিস্যুটা। তিশার মুখ মুছতে যাবে তখনই তেতে উঠল মেয়েটা। ঝাঝালো কণ্ঠে বলল, সাবধান, আমার কাছে আসলেও তোর খবর আছে বলে দিলাম সামিরা।
স্বামীরা অসহায় দৃষ্টিতে তাকালো ভাইয়ের পানে। এই দুই জনের মাঝে সে পড়েছে মহাফ্যাসাদে। একজন রেগে যাবে মুখ মুছিয়ে না দিলে, আর একজন রেগে যাবে মুখ মুছিয়ে দিলে। স্বামীরা আমতা আমতা করল, ঢোক গিলে বলল, থাক না, ওর মুখ মোছা না মোছায় কি আসে যায়, থাকুক না ও এভাবে। সায়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো স্বামীরার পানে, অগ্নিকণ্ঠে বলল, তুই যদি এখন তোর বান্ধবীর মুখ না মুছিস তো তোর আজ আমি কি হাল করব ভাবতেও পারবি না স্বামীরা। স্বামীরা ভয় পেল, হাত বাড়িয়ে জোর জবরদস্তি করে সে মুছে দিল তিশার মুখখানা। ঠিক যতটা সুশ্রী হয়ে তিশা এসেছিল এখন ঠিক ততটাই বিশ্রী লাগছে তাকে। স্বামীরার সাথে ধস্তাধস্তিতে চুল এলোমেলো হয়ে গেছে মেয়েটার, কান খালি ওষ্ঠ খালি, কেমন বিধবা বিধবা লাগছে মেয়েটাকে। তিশার কান্না পেল, এই লোকটা তার সাথে এমন কেন করছে, কি চায় সে। তিশা কণ্ঠে ক্ষোভ নিয়েই বলল, কলেজেই যাব না আমি আজ। কথাটা বলেই গাড়ির দরজায় হাত দিল সে। কিন্তু এ কি, গাড়ির দরজা খুলছে না কেন? এখানেও নিশ্চয়ই এই বদলোকের হাত আছে কোনো। তিশা রেগেমেগে তাকালো সায়ানের পানে, কটমট করে প্রশ্ন করল, আপনি গাড়ির দরজা লক করেছেন? সায়ান নির্লিপ্ততা ভঙ্গিতে জবাব দিল, হ্যাঁ। দরজা খুলে দিন তাড়াতাড়ি, আমি আজ কলেজে যাব না। সায়ান মুখ বাঁকালো। তিশার কথাকে উপেক্ষা করেই সে গাড়িতে স্টার্ট দিল। মুহূর্তেই সাই সাই করে গাড়িটা ছুটে চলল রাস্তা ধরে। তিশা চেঁচিয়ে উঠল, কণ্ঠ বাড়িয়ে বলল, কি সমস্যা? আমার কথা কি আপনার কানে যায়নি? বললাম তো আমি কলেজে যাব না। তারপর আপনি গাড়ি কেন স্টার্ট করলেন? সায়ান হাসল, গাড়ি চালাতে চালাতে বলল, তুমি না যেতে চাইলেও আমি তোমার গন্তব্যে তোমাকে অবশ্যই পৌঁছে দেব। 10 বেলা গড়িয়েছে কিছুটা। দিনের উজ্জ্বল সূর্যটাও ইতমধ্যে ঘুরতে ঘুরতে মাথার উপরে চলে এসেছে। তিশা এবং সামিরার ক্লাস শেষ হলো মাত্রই। মেয়ে দুটো ক্লাস থেকে বেরিয়ে গেটের নিকট আসতেই হঠাৎ পিছন থেকে ডাক শুনল কারো। থমকে দাঁড়ালো দুজনেই। পিছন ঘুরে আবিষ্কার করল তাদের ক্লাসেরই একটি ছেলেকে। ছেলেটা দৌড়ে এলো। তিশার পানে একটা কলম বাড়িয়ে বলল, এটা বোধ হয় তোমার, ক্লাসে ফেলে এসেছিলে। তিশা সৌজন্যসূচক হাসল, হাত বাড়িয়ে কলমটা নিতে নিতে বলল, ধন্যবাদ। তিশা এবং ছেলেটার কথোপকথনের মধ্যেই সেখানে এসে উপস্থিত হল সায়ান। কলেজ থেকে নিজের বোন আর তিশাকে নিতে এসেছিল বেচারা, কিন্তু এখানে এসে নিজের প্রিয় নারীকে এভাবে অন্য পুরুষের সাথে হেসে হেসে কথা বলতে দেখে চোখ জ্বলে উঠল সায়ানের। হৃদয়ে অদ্ভুত এক জ্বলন্ত আগুনের দহন অনুভব করল সে। হাত দুটো মুষ্টি বদ্ধ করল গভীর ক্রোধে। ধেয়ে গিয়ে দাঁড়ালো তিশা এবং সামিরার নিকটে। চরম গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলল, কলেজে এসেছিস ছেলেদের সাথে হাহাহিহি করতে নাকি পড়তে? আকস্মিক সায়ানের কণ্ঠস্বরে চমকালো তিশা এবং সামিরা। পাশ ফিরে তাকাতেই ভ্রু কুঁচকে এলো তিশার। বিরক্তিতে চোখ মুখ ছেয়ে গেল তার। এই লোক কি বলল তাদের? তারা ছেলেদের সাথে হাহাহিহি করে সকালে কলেজে পৌঁছে দেওয়ার সময়ে কেমন পাষাণের ন্যায় ব্যবহার করল তার সাথে, এখন আবার এসব কথা। সায়ানের প্রতি ক্রোধ জন্মালো তিশার। দাঁতে দাঁত চাপল সে। কটমট করে বলল, মুখ সামলে কথা বলবেন। আপনি। এইটুকু বলতেই থামতে হলো তাকে। সায়ান খুব একটা পাত্তা দিল না তিশার কথায়, বরং তিশার কথার মাঝেই তাকে থামিয়ে দিল। সামিরাকে উদ্দেশ্যে করে বলল, নিতে এসেছিলাম তোদের, যেতে চাইলে আয়, নয়তো এখানে দাঁড়িয়ে ছেলেদের সাথে হাহাহিহি কর। কথাটা বলে আর কাউকে কিছু বলার সুযোগ দিল না সায়ান। গটগট করে কলেজ থেকে বেরিয়ে গেল সে। গাড়িতে উঠেই গাড়ি স্টার্ট দিল সাথে সাথে। তিশা আর সামিরাও হন্তদন্ত হয়ে ছুটে এসেছিল সায়ানের পিছু পিছু। এমনি এই দুপুরে গাড়ি পাওয়া মুশকিল, তার উপরে যদি সায়ানও চলে যায় তখন বাড়ি ফেরা নিয়ে বিপদে পড়তে হবে তাদের।
গেটের বাইরে এসেই সায়ানকে গাড়ি স্টার্ট দিতে দেখে আর কথা বাড়ালো না, চুপচাপ উঠে বসলো গাড়িতে। সায়ানও আর কিছু বলল না, একবার তিশার পানে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে গাড়ি চালানো শুরু করল। সময় লাগলো একটু, তবে স্বাভাবিকের তুলনায় আজ একটু কম সময়েই বাড়ি ফিরল তিশারা। অবশ্য সায়ান যে গতিতে গাড়ি চালিয়েছিল তাতে আরো আগে আসা উচিত ছিল। বাড়ির সম্মুখে আসতেই গাড়ি থেকে নেমে দাঁড়ালো সামিরা এবং তিশা। সামিরা আগে আগে বাড়িতে ঢুকলেও তিশা কিছুটা ধীর গতিতেই বাড়িতে ঢুকছিল। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগালো সায়ান। হুট করেই পিছন থেকে হাত টেনে ধরল তিশার। মেয়েটা থমকে দাঁড়ালো, হকচকিয়ে উঠে তাকালো পাশে, বিরক্তি নিয়ে প্রশ্ন করল, সমস্যা কি? এভাবে হাত ধরেছেন কেন? সায়ান নির্লিপ্ততা ভঙ্গিতে উত্তর দিল, রাত 9টার দিকে ছাদে এসো, অন্য পুরুষদের সাথে তোমার দাঁত কেলানো বের করব আমি। তিশা ভ্রু কুঁচকাল, কপালে ভাঁজ ফেলে বলল, মানে? রাতে ছাদে এসো, তখনই বুঝিয়ে দেব। তিশা দাঁতে দাঁত চাপল। এই পুরুষ তাকে কি ভেবেছে? তার কেনা গোলাম নাকি? যখন যা বলবে তাই শুনতে হবে। সকালে জোর খাটিয়ে তার সাজ নষ্ট করল, এখন আবার আদেশ দিচ্ছে। তিশা ফুঁসে উঠল, শক্ত কণ্ঠে বলল, আমি আসব না। সায়ান শীতল দৃষ্টিতে তাকালো তিশার পানে, শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, আমার কথার অবাধ্য হলে আমি ঠিক কি করতে পারি তুমি ভাবতেও পারবে না। কণ্ঠে তোলা বাক্যের পরিসমাপ্তি ঘটিয়েই হাত ছেড়ে দিল তিশার। সময় ব্যয় না করে হনহন করে চলে গেল বাড়ির ভিতরের দিকে। 11 দিনের আলোকে বিদায় জানিয়ে প্রাকৃতিতে স্থান করে নিয়েছে রাতের আধার। উজ্জ্বল শহরের বুকটা এই মুহূর্তে সেজে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোর ঝলকানিতে। তিশা বসে রয়েছে নিজ কক্ষের বিছানায়, বারবার তাকাচ্ছে দেয়ালে ঝুলানো ঘড়িটার পানে। ঘড়ির কাঁটাটা বেশ স্বাচ্ছন্দ্যেই তাকে জানান দিচ্ছে 9:05। অথচ সায়ান তাকে ছাদে যেতে বলেছিল ঠিক রাত 9টায়। তিশা কেমন দ্বিধাদ্বন্দ্বে ভুগছে বিষয়টা নিয়ে। মনটা একবার বলছে যাওয়ার দরকার নেই, সায়ান বললেই তাকে সেই কাজ করতে হবে নাকি। আবার অন্যবার বলছে তার ছাদে যাওয়া উচিত। অন্তত সায়ান তাকে কি বলতে চায় তা জানার জন্য হলেও যাওয়া উচিত। তিশা মনে মনে কৌতূহল অনুভব করল, কি এমন কাজের জন্য সায়ান তাকে এই রাতে ছাদে ডেকেছে। যদি তেমন কিছু বলার হতো তবে তো দুপুরেও বলে দিতে পারত। তিশার মনে ভয় হল, এই রাতে ছাদে নিয়ে যদি ছেলেটা তার সাথে উল্টা পাল্টা কিছু করার চেষ্টা করে তখন কি করবে সে। সাথে সাথেই মেয়েটার মন শক্ত হয়ে উঠল। মনে মনে পরিকল্পনা করল যদি তেমন কিছুই হয় তবে সে চিৎকার করবে। আশেপাশে আরো বিল্ডিং আছে, ছাদ আছে, নিশ্চয়ই তার চিৎকার কেউ না কেউ শুনতে পাবে এবং ছুটে আসবে তাকে বাঁচাতে। এই সুযোগে সায়ানের মুখোশটাও সকলের নিকট উন্মেচিত হবে। সব সময় সকলের সম্মুখে আদর্শ হয়ে ঘোরা আর তার নিকট আসলেই অভস্যতা শুরু। এবার তিশাও তাকে উচিত শিক্ষা দিবে, ছাড়বে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো তিশা। বিছানার কোনায় এতক্ষণ অবহেলা অনাদরে পড়ে থাকা ওড়নাটা তুলে ভালোভাবে গলায় পেঁচিয়ে নিয়ে বেরিয়ে এলো নিজের কক্ষ থেকে। কিন্তু ঘরের বাইরে বেরুতেই তার সব পরিকল্পনায় এক বালতি পানি ঢেলে সম্মুখে পড়ল সামিরা। মেয়েটা বোধহয় তাদের বাসতেই আসছিল। তিশাকে ঘরের বাইরে বেরুতে দেখেই সামিরা ভ্রু ভ্রু কুঁচকাল, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, আমি তোর কাছে আসলাম আর তুই কোথায় যাচ্ছিস? তিশা আমতা আমতা করল, ইতস্তত স্বরে বলল, আসলে বাসায় ভালো লাগছিল না তাই ছাদে যাচ্ছিলাম একটু। সামিরা খুশি হল, কিছুটা উৎফুল্ল কণ্ঠে বলল, আমারও বাসায় ভালো লাগছিল না একটু, তাই তোর কাছে এসেছিলাম। এখন তুই যখন ছাদে যাচ্ছিস চল আমিও তোর সাথে যাব। তিশা কিছুটা অপ্রস্তুত হল। এখন সে কি বলবে সামিরাকে? সে কি বলে দিবে সায়ান তাকে ডেকেছে তাই সে ছাদে যাচ্ছে?
কিন্তু এত রাতে একজন পুরুষ মানুষ কেন একটা মেয়েকে ডাকলো, বিষয়টা নিশ্চয়ই সামিরা ভালোভাবে নিবে না, উল্টাপাল্টা ভাববে তাকে নিয়ে। তার থেকে থাক, কিছু বলার দরকার নেই, সাথে যখন যেতে চাইছে নিয়ে যাওয়া যাক। সায়ানেরই তো বোন সামিরা, বোনের সম্মুখে কথা বলতে হয়তো কোনো সমস্যা হবে না ছেলেটার। তিশা আর বেশি ভাবল না, সামিরাকে সাথে নিয়েই বা বাড়ালো ছাদের পানে। সময় লাগলো না খুব বেশি, মিনিট 4-5 মধ্যেই ছাদে পৌঁছালো তিশা আর সামিরা। ছাদের দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই দেখা মিলল সায়ানের। ছেলেটা আগে থেকেই এখানে এসে বসেছিল। দরজা খোলার শব্দ পেয়ে চোখ তুলে তাকালো সায়ান। এমনি দুপুর থেকে মেজাজ বিগড়ে ছিল, এখন আবার তিশার সাথে সামিরাকে দেখে মেজাজ যতটুকু ঠিক ছিল তাও বিগড়ে গেল। একে তো তিশাকে সে ডেকেছিল 9টায়, সেখানে মেয়েটা এসে পৌঁছালো 9টা 10 তার উপর সাথে আবার রক্ষীও নিয়ে এসেছে। এই রক্ষী তার হাত থেকে বাঁচিয়ে নিবে তিশাকে। চোয়াল শক্ত হয়ে এলো সায়ানের, দাঁতে দাঁত চেপে বলল, সামিরা তোকে মা ডাকছে। সামিরা কান খাড়া করল, শোনার চেষ্টা করল তাকে তার মা ডেকেছে কিনা। না, তার কর্ণে তেমন কোনো আওয়াজ তো পৌঁছাচ্ছে না। সামিরা ভ্রু বাঁকালো, সন্দিহান কণ্ঠে বলল, কই, আমি তো শুনছি না। সায়ান তাকালো সামিরার পানে, নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে বলল, আমি তো শুনলাম। তুই হয়তো তিশার সাথে গল্পে মশগুল ছিলি, তাই শুনিসনি। নিচে গিয়ে দেখতে সমস্যা কি? পরে কিন্তু মা আবার চিল্লাচিল্লি শুরু করবে তোর উপর। আসলেই সিঁড়ি থেকে ওঠার সময় সামিরা তিশার সাথে গল্পে মশগুল ছিল, তাই হয়তো শোনেনি। সামিরা দেরি করল না, তিশাকে পানে তাকিয়ে বলল, তুই থাক, আমি নিচ থেকে মায়ের কথা শুনে এখনই আসছি। কথাটা বলেই সামিরা বেরিয়ে গেল ছাদ থেকে। তিশা আর চোখে তাকালো সায়ানের পানে। ছাদে ঝালানো কৃত্রিম আলোয় সায়ানের চোখ মুখ ক্রোধ স্পষ্ট। ঢোক গিলল তিশা, আমতা আমতা করে বলল, সামিরা চলে গেল, আমিও যাই তাহলে। তিশা পিছন ঘুরল, সম্মুখ পানে এক পা বাড়াতেই তার হাত চেপে ধরল সায়ান। পরপর ঝড়ের গতিতে পুরো মেয়েটাকেই চেপে ধরল ছাদে অবস্থিত চিলেকোঠার দেয়ালে। তিশা চমকে উঠল মুহূর্তেই, তাড়াহুড়ো করে বলল, কি করছেন এসব? আমার থেকে থেকে দূরে যান। সায়ান দাঁতে দাঁত চাপল, হিসহিসিয়ে বলল, আমি তোমাকে সাথে করে সামিরাকে নিয়ে আসতে বলেছিলাম। তিশা বুঝল ছেলেটা রেগে গেছে অসম্ভব। ভীত হল মেয়েটা, ফাঁকা ঢোক গিলে বলল, আমি আসতে চেয়েছিল। আমাদের মধ্যে কেউ আসতে চাইলেই নিয়ে আসবে তুমি। আপনারই তো বোন, আনলে সমস্যা কি? সায়ানের ক্রোধ বাড়ল। তিশার হাতটা আরো জোরে চেপে ধরে বলল, আমার বোন, কিন্তু আমি তো আনতে বলিনি। তারপরও এনেছো কেন? তিশা হাতে ব্যথা অনুভব করল, কাকিয়ে উঠে বলল, হাত ছাড়ুন, লাগছে আমার। সায়ান ক্রোধে দিশেহারা হল, কটমট করে বলল, ওহ, এখন আমি ধরেছি বলে লাগছে। আর তখন ওই ছেলেটার সাথে হেসে হেসে কথা বলার সময় তো খুব ভালো লাগছিল, তাই না? তিশা বেশ বিরক্ত নিয়ে তাকালো সায়ানের পানে। সেই দুপুর থেকে ছেলে ছেলে করে হেদিয়ে মরছে এই বেটা, কিন্তু এই ছেলেটাকে? তিশা কপাল কুঁচকে প্রশ্ন করল, কোন ছেলে? আর কখন হেসে হেসে কথা বলেছি? এখন কিছু জানো না তাই না? কথাটা বলে থামল সায়ান, আর একটু এগিয়ে গেল তিশার পানে। নিজের মুখটা একদম তিশার মুখের কাছাকাছি নিয়ে বলল, তোমার সাহস কি করে হলো অন্য ছেলেদের সাথে হেসে হেসে কথা বলার? নিজের মুখটা একদম তিশার মুখের কাছাকাছি নিয়ে বলল, তোমার সাহস কি করে হলো অন্য ছেলেদের সাথে হেসে হেসে কথা বলার? তিশার কর্ণে পৌঁছালো না সায়ান কণ্ঠে তোলা প্রশ্ন। মেয়েটা অন্য রকম এক অনুভূতিতে আবেশিত হয়ে পড়েছে এই মুহূর্তে। হৃদযন্ত্রটা কেঁপে যাচ্ছে ভয়ঙ্কর অগতিতে। সায়ান আর একটু ঘনিষ্ঠ হলো মেয়েটার সাথে। এই মুহূর্তে দুজনের অবস্থান একে অপরের খুব নিকটে।
সায়ানের উত্তপ্ত উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে তিশার চোখ মুখে। তিশা ঢোক গিলল, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, কি করছেন কি? দূরে সরুন, আমার ভীষণ অস্বস্তি হচ্ছে। সায়ান সরল না। হুট করেই দৃষ্টি পরিবর্তন হলো তার। তিশার নরম কোমল ওষ্ঠ জোড়ার পানে দৃষ্টি পড়ল তার, কেমন তিরতিরিয়ে কেঁপে যাচ্ছে মেয়েটার ওষ্ঠ। সায়ানের দৃষ্টি নেশাকোক্ত হল। হৃদয়ে নিষিদ্ধ কিছু চাওয়ারা জেগে উঠল তরতরিয়ে। সায়ান যেন নিজের হুঁশ খেয়াল হারাল। মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে যেতে শুরু করল তিশার ওষ্ঠের পানে। আর একটু সময়ের মধ্যেই হয়তো দুই নর নারীর ওষ্ঠের মিলন ঘটবে। হয়তো এই আধার রাতে সোডিয়ামের টিমটিম আলোয় এই খোলা আকাশের নিচে এক প্রেমিক যুগলের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে। তবে সেই ভালোবাসা প্রকাশের আগেই সেখানে বাধা হয়ে চলে এলো কেউ একজন। স্বামীরা সিঁড়ি থেকে উঠতে উঠতে বেশ বিরক্তি নিয়ে বলল, ভাইয়া তুই আমাকে মিথ্যা বললি কেন? মা তো আমাকে ডাকেনি। স্বামীরার কণ্ঠ শ্রবণে হকচকিয়ে উঠল তিশা এবং সায়ান দুজনেই। তিশা কিছুটা ভীত হয়েই সায়ানকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। ঝড়ের গতিতে দৌড়ে ছাদের দরজা খুলে নেমে গেল নিচের দিকে। সায়ানের মেজাজ খারাপ হল। দাঁতে দাঁত চেপে বলল, এই মেয়েটা আসার আর সময় পেল না। তিশাকে এভাবে ছুটে যেতে অবাক হল স্বামীরা। ব্যস্ত পায়ে উঠল ছাদে। সায়ানের পানে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, ভাইয়া তিশার কি হলো? ও এভাবে দৌড়ে চলে গেল কেন? সায়ান কপাল কুঁচকাল। কণ্ঠে একরাশ বিরক্তি নিয়ে বলল, তুই গিয়ে জিজ্ঞেস কর, আমি কি জানি। কথাটা কোনোমতে শেষ করে ছাদ থেকে হনহন করে নেমে গেল নিচের দিকে। এই দুইজনের কীর্তিকলাপ স্বামীরা যেন বেয়াক্কেল বনে গেল। ছাদে দাঁড়িয়েই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল তার ভাই এবং তিশার পানে তাকিয়ে। তিশা এক ছুটে গিয়ে ঢুকল নিজের কক্ষে। এক মুহূর্তের জন্য দাঁড়ালো না কোথাও। কক্ষে ঢুকে ঠাস আটকে দিল দরজাটা। সেই দরজায় পিঠ থেকেই অস্থির ভঙ্গিতে দাঁড়ালো সে। বুকটা কেমন অদ্ভুত গতিতে কেঁপে যাচ্ছে। সায়ান তখন তার সাথে কি করতে যাচ্ছিল? এত কাছে কেন এলো? কেমন অদ্ভুত নেশালো দৃষ্টি ছিল সায়ানের চোখে। আনমনেই নিজের ওষ্ঠে হাত চলে গেল তিশার। তবে কি ছেলেটা তার ওষ্ঠে চুমু খাওয়ার চেষ্টা করছিল? কথাটা হৃদয়ে হানা দিতেই আঁতকে উঠল তিশা। সায়ান তার ওষ্ঠে চুমু কেন খাবে? সায়ান কি তাকে ভালোবাসে? ভালোবাসা শব্দটা মাথায় আসতেই কেমন এক অদ্ভুত অনুভূতি হলো তিশার হৃদয়ে। কিন্তু সায়ান যে তাকে ভালোবাসে এই কথাটা কেন যেন বিশ্বাস হলো না। ছেলেটার ব্যবহারে অনেক কিছু প্রকাশ পেলেও একটা কিন্তু থেকেই যায়। তিশার সাথে সায়ানের দেখা হয়েছে মাত্র কিছুদিন আগে। এর মধ্যেই কি এত ভালোবাসা হয়ে যেতে পারে? ওই নাটক, সিনেমা কিংবা উপন্যাসের পাতায় অল্প সময়ে অধিক ভালোবাসা সৃষ্টির বিষয়টি ব্যক্ত করে, তবে বাস্তব জীবনে এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত জানা নেই তিশার। তবে সায়ানের ব্যবহারগুলো সত্যিই ভাবনার বিষয়। তপ্ত নিঃশ্বাস ফেলল তিশা। দরজা থেকে সরে দাঁড়ালো মেয়েটা, পা বাড়ালো ওয়াশরুমের দিকে। চোখে মুখে একটু পানি দিয়ে ফ্রেশ হওয়া জরুরি, নয়তো মাথার মধ্যে সায়ানের চিন্তা দিশেহারা করে তুলেছে তাকে। ওয়াশরুমে ঢুকে দুই হাত বাড়িয়ে চোখে মুখে পানি দিতে গিয়েই হঠাৎ তিশার চোখ গেল নিজের ডান হাতটার পানে। ডান হাতের তালুতে কলমের কালো কালি দ্বারা লেখা কিছু একটা। তিশা ভ্রু কুঁচকাল। হাত তুলে চোখের সম্মুখে ধরতেই চমকালো সে। হাতের তালুতে বেশ গোটা গোটা অক্ষরে লেখা। পরবর্তীতে যেন আমি ব্যতীত আর কোনো ছেলের সাথে কথা বলতে দেখি না। হেসে হেসে কথা তো দূরের থাক, তাহলে আমার থেকে বেশি খারাপ আর কেউ হবে না বলে দিলাম। তিশার চোখ বড় বড় হলো। এ লেখা যে সায়ান লিখেছে তাতে ভুল নেই কোনো, কিন্তু লিখল কখন? তিশা দেখলও না, টেরও পেল না। এটা কিভাবে সম্ভব? নাকি সায়ানের ব্যবহার অতিরিক্ত বিস্ময়, সে নিজের শারীরিক অনুভূতি হারিয়েছে? তিশার নিজের উপর নিজের বেশ সন্দেহ হলো। এক হাতের আঙ্গুল দ্বারা সে চিমটি কাটল অন্য হাতে।
সাথে সাথেই কণ্ঠ থেকে আহহ ধ্বনি বেরিয়ে এলো। অর্থাৎ সে ব্যথা পেয়েছে, তার অনুভূতিও ঠিক আছে। তাহলে কেন সে সায়ান যে তার হাতে এতগুলো অক্ষর লিখে দিল তা টের পেল না? 12 সকাল গড়িয়ে দুপুরের দেখা মিলেছে। চারদিকে সূর্যের উত্তপ্ত রৌদ্র। এই রোদের মধ্যেই তিশাদের কলেজের সম্মুখে দাঁড়িয়ে আছে সায়ান। আজ একটু তাড়াতাড়ি এসেছে, কিন্তু একই তিশা আজও একটা ছেলের সাথে কথা বলতে বলতে বেরিয়ে আসছে। সায়ানের চোয়াল শক্ত, চোখ দুটো ক্রোধে রক্তিম বর্ণ ধারণ করল মুহূর্তেই। মেয়েটাকে গতকাল কত করে বারণ করল অন্য ছেলেদের সাথে কথা বলতে, তারপরও মেয়েটা সেই অন্য ছেলেদের সাথেই কথা বলছে। তবে কি তিশা তাকে পাত্তা দিচ্ছে না, তাকে উপেক্ষা করছে? ক্রোধের সাথে সাথে ভয়ও হলো সায়ানের, তিশাকে হারানোর ভয়। মেয়েটা যদি তাকে উপেক্ষা করে, অন্য কাউকে ভালোবেসে অন্য কারো সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখে, তখন তার কি হবে? কিছুটা সময়ের ব্যবধানেই তিশাদের নিয়ে বাড়িতে পৌঁছালো সায়ান। আজ আর রাতের অপেক্ষা করল না সে। স্বামীরাকে গাড়ি থেকে নামতে দেখেই একটু চাপা কণ্ঠে তিশাকে বলল, 5 মিনিটের মধ্যে ছাদে এসো। কথাটা বলেই ধূপধাপ পা ফেলে সায়ান চলে গেল বাড়ির ভিতরে। তিশা অবাক হলো কিছুটা। এই সময়ে আবার সায়ান তাকে কি বলবে যার জন্য এত জরুরি ভিত্তিতে ছাদে ডেকে গেল? তিশা ওই স্থানেই দাঁড়িয়ে রইল, মনে মনে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। তার কি এখন ছাদে যাওয়া উচিত নাকি উচিত নয়? যদি কালকের মতো আবার কিছু করার চেষ্টা করে, তখন বেশ কিছুক্ষণ নিজের মনের সাথে নিজে যুদ্ধ করে সিদ্ধান্ত নিল সে ছাদে যাবে। অন্তত সায়ান এখন কি বলতে চায় তা শুনতে সে যাবে। তাছাড়া দিনের আলোয় তার উপর তাদের ছাদের আশেপাশে আরও ছাদ রয়েছে। সেসব ছাদে দিনের বেলায় অহরহ মানুষের দেখা পাওয়া যায়। জনসম্মুখে নিশ্চয়ই সায়ান তার সাথে অসভ্যতামর চেষ্টা করবে না। তিশা আর ভাবল না, বেশ নিশ্চিন্ত ভঙ্গিতেই উঠে এলো ছাদে। তবে তার এই নিশ্চিন্ত ভঙ্গি টিকল না বেশিক্ষণ। ছাদের দরজা গলিয়ে ঢুকতেই সায়ান খপ করে এসে ধরল তিশার এক হাত, টেনে নিয়ে গেল ছাদে অবস্থিত চিলেকোঠার ঘরের ভিতরে। ঝড়ের গতিতে মেয়েটাকে চেপে ধরল দেয়ালের সাথে। হিসহিসিয়ে বলল, তোমাকে না কাল বলেছি কোনো ছেলেদের সাথে কথা বলবে না, তারপরও আমার কথা উপেক্ষা করে অন্য ছেলেদের সাথে কথা বলার সাহস কি করে হলো তোমার? তিশার হাতটা বেশ শক্ত করেই ধরেছে সায়ান। ব্যথা পেল মেয়েটা, ব্যথায় চোখ মুখ খিচে বলল, কার সাথে কথা বলেছি আমি? কোন ছেলে? ছাড়ুন আমাকে, ব্যথা পাচ্ছি আমি। শয়ানের কণ্ঠ কিছুটা নরম হলো, শীতল কণ্ঠে বলল, তোমার তো তবুও ব্যথা লাগছে হাতে, আর আমার যে হৃদয়ে ব্যথা লাগছে তার কি হবে? থামল সায়ান। তিশা ব্যথা ভুলে অবাক দৃষ্টিতে তাকালো সায়ানের পানে। তবে কি তার ধারণাই ঠিক? সায়ান ভালোবাসে তাকে, তাই অন্য ছেলেদের সাথে কথা বলতে দেখলে রেগে যায়। তিশার ভাবনার মধ্যেই সায়ান মুখ খুলল আবার। দাঁতে দাঁত চেপে প্রশ্ন করল, ছেলেটাকে? তিশা ভ্রু কুঁচকাল, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, কোন ছেলেটা? যার সাথে হেসে হেসে কথা বলতে বলতে কলেজ থেকে বেরিয়ে আসছিলে ওই ছেলেটাকে? তিশা মস্তিষ্কে চাপ প্রয়োগ করল, মনে করার চেষ্টা করল সে কার সাথে কথা বলতে বলতে বেরিয়ে এসেছিল। কিঞ্চিত সময় নিয়ে তিশা মনে করল, কপাল টান করে জবাব দিল, উনি তো আমাদের প্রফেসর ছিলেন। তিশার কণ্ঠে প্রফেসর শুনে সায়ান একটু নরম হল, তবে কণ্ঠে রুক্ষভাব ধরে রাখল এখনো। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, প্রফেসরের সাথে এত হেসে হেসে কথা কিসের? তিশা এবার একটু রেগে গেল। সে কার সাথে কখন কিভাবে কথা বলবে তা কি সায়ানের কাছে জিজ্ঞেস করে করতে হবে নাকি? সায়ান কে হয় তার? হতে পারে সায়ান তাকে ভালোবাসে, তার হৃদয়েও ছেলেটার জন্য কিছুটা দুর্বলতা আছে, কিন্তু দুজন দুজনকে এখনো নিজেদের মনে কথা জানায়নি, প্রেম ভালোবাসাময় কোনো সম্পর্কতেও জোড়ায়নি। এর মধ্যে অধিকার ফলানো শুরু করেছে।
তিশা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সায়ানের পানে। রুক্ষ কণ্ঠে বলল, স্যার বলছিলেন তার বিয়ের জন্য আমাদের একটা মেয়ে খুঁজে দিতে। আর তাছাড়া আমি বুঝি না আপনার আমাকে নিয়ে এত সমস্যা কোথায়। আমি শুধুমাত্র আপনাদের বাসার একজন ভাড়াটিয়া। আমার 18 বছর বয়স হয়েছে। আমার নিজস্ব একটা স্বাধীনতা আছে। আমি যার সাথে ইচ্ছে কথা বলবো, যার সাথে ইচ্ছে ঘুরবো, যার সাথে ইচ্ছে হাসবো, প্রয়োজনে অন্য কারো সাথে প্রেম করব, তাতে আপনার কি? সায়ান ফুঁসে উঠল। ক্রোধে রি রি করে উঠল তার শরীরখানা। মুখশ্রীও কেমন লাল বর্ণ ধারণ করেছে। এই মেয়েটা শুধুমাত্র তাকে বাড়িওয়ালা মনে করে, আবার বলছে অন্য কারো সাথে প্রেম করবে। সায়ান এবার আর নিজের ক্রোধ সামলে রাখতে পারল না। ছেড়ে দিল তিশার হাত। প্রচণ্ড শক্তি নিয়ে ঘুষি মারল ইট সিমেন্ট দ্বারা নির্মিত দেয়ালে। মুহূর্তেই থেতলে গেল সায়ানের শক্তপোক্ত হাতটা। রক্তও ঝরতে শুরু করল হাতের ফাটা স্থান থেকে। তিশা কেঁপে উঠল। অস্থির হল তার হৃদয়। তার কথাতে রেগে গিয়েই সায়ান এত বড় একটা কাণ্ড ঘটাল। কেন সে বলতে গেল এসব? কি দরকার ছিল? মনে মনে অপরাধবোধ জন্ম নিল মেয়েটার। সায়ানের রক্তাক্ত হাতের পানে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনার হাত থেকে তো রক্ত ঝরছে। সায়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তিশার পানে। রুক্ষ কণ্ঠে বলল, ঝরতে দাও। তিশা এভাবে সায়ানের তাজা রক্ত ঝরতে দিতে চাইল না। ওড়নার এক কোণা ছিঁড়ে হাতে পেঁচিয়ে দিতে চাইল সায়ানের, কিন্তু পারল না। ছেলেটা এক ঝটকায় নিজের হাত সরিয়ে নিল। কণ্ঠে ক্রোধ নিয়ে বলল, প্রয়োজন নেই। এইটুকু বলেই আর দাঁড়ালো না সায়ান। ভীষণ ক্রোধ নিয়েই ছাদ থেকে নেমে গেল সে। 13 সময় গড়ালো। মাঝখানে কেটে গেল গোটা একটা দিন। অথচ সায়ান লাপাত্তা। গতকাল থেকে একটা বারের জন্যও সে সম্মুখে পড়েনি তিশার। প্রতিদিন অন্তত কলেজে দিয়ে আসা এবং নিয়ে আসার সময়ে দেখা হতো। আজ আর তাও হলো না। সায়ানকে তাদের কলেজে দিয়ে আসা বা নিয়ে আসা কোনো ক্ষেত্রেই দেখা গেল না। তিশার হৃদয়ে অপরাধবোধ জাগল। কাল হয়তো একটু বেশিই বলে ফেলেছে সে। যদিও এইটুকু কথায় এতটা ক্রোধ কাম্য নয়, তবে ছেলেটার ক্রোধ নিতান্তই অধিক। তিশা আগেই সামিরা এবং তার মায়ের থেকে শুনেছে সায়ানের ক্রোধ সম্পর্কে, তখন হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু আজ তার সত্যতা টের পাচ্ছে হারে হারে। তিশা একবার ভাবল সায়ান রাগলে রাগুক, তাতে তার কি? সে তো অন্যায় কিছু বলেনি। সায়ান ইদানিং একটু বেশি অনধিকার চর্চা করছিল তার জীবনে, কিন্তু মেয়েটার মস্তিষ্কে ধারণ করা কথাগুলো হৃদয়ে মানতে চাইল না। হৃদয়টা যে বড্ড ফুরবল হয়ে পড়েছে সায়ানের প্রতি। এই একটা দিন না দেখা হওয়াতেই কেমন অস্থিরতা অনুভব করছে তিশা, মনটা আনচান আনচান করছে। 14 সূর্যের তাপ কমে এসেছে। নিজের উজ্জ্বলতা কমিয়ে দিয়ে আকাশের এক কোণে ঢলে পড়েছে সে, জানান দিচ্ছে বিকালের। তিশা এতক্ষণ ঘরের মধ্যেই ছিল, কিন্তু এখন আর সেথায় মন টিকছে না। একটা বার সায়ানের মুখশ্রী দর্শনের তাগিদে মন প্রাণ ব্যাকুল হয়ে উঠেছে। যদিও এই মুহূর্তে সায়ান অফিসে থাকে, বাসায় থাকার তেমন কোনো সুযোগ নেই জানে তিশা, কিন্তু মন যে মানছে না। মনটা বারবার বলছে সে ছাদে থাকলেও থাকতে পারে। তিশা নিজের মনের কথাই শুনল। বিছানায় ফেলে রাখা ওড়নাটা আটসাট বেঁধে শরীরে জড়িয়ে ছুটল ছাদের পানে, যদি কোনোভাবে সায়নের সাথে দেখা হয়ে যায়। মিনিট 5 মধ্যেই ছাদে পৌঁছালো তিশা। ছাদের দরজা গলিয়ে ভিতরে পা রাখল সে। এদিক ওদিক তাকিয়ে খুঁজল সায়ানকে, কিন্তু কোথাও যে সে নেই। হতাশ হল তিশা। কিছুটা মন খারাপ নিয়ে ছাদের পিছনের দিকে যেতেই চমকে উঠল। এত কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতো অবস্থা। ছাদে খুঁজতে এসেছিল সায়ানকে, অথচ পেয়ে গেল সামিরাকে, তাও আবার পাশের ছাদের এক যুবকের সাথে খোশগল্পে মেতে থাকা অবস্থায়। তিশা নিজেকে দুজনের থেকে একটু আড়াল করে দাঁড়ালো, অতঃপর পূর্ণ দৃষ্টিতে তাকালো সামিরা এবং ছেলেটার পানে। দুজনের চোখ মুখে লক্ষণ ভালো ঠেকেছে না তেমন।
এদের মধ্যে কি অন্য কোনো সম্পর্ক আছে নাকি? তিশা কান খাড়া করল। তার কর্ণে ভেসে এলো সামিরার লাজুক কণ্ঠস্বর। মেয়েটা লাজুক স্বরে বলল, তুমিও না? না, হে তো কোনো সাধারণ বন্ধু বান্ধবীর মধ্যের কথোপকথন হতে পারে না? নিশ্চয়ই তাকে না জানিয়ে এ দুজন ভিতরে ভিতরে কিছু চালাচ্ছে। তিশার হৃদয় ভারী হল। সামিরা তাকে কিছু না জানিয়ে কিভাবে পারল? দুজন এক প্রকার সব সময় একত্রে থাকে, খায়, এমনকি মাঝে মাঝে ঘুমায়ও একসাথে। অথচ সামিরা প্রেম করছে এত বড় একটা সত্যি গোপন করল। দাঁতে দাঁত চাপল তিশা। না, এই মেয়েকে সে ছাড়বে না। তাকে না জানিয়ে প্রেম, তাই না? তিশা আড়াল থেকে বেরিয়ে এলো। গলার স্বর কিছুটা বাড়িয়ে ডাকল, সামিরা। আকস্মিক কারো কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতেই চমকে উঠল সামিরা এবং ওপাশের ছাদের ছেলেটা। সামিরা তড়িৎ গতিতে তাকালো পিছন ফিরে। তিশাকে দেখে চোখ মুখে স্পষ্টভাবে ফুটে উঠল অপ্রস্তুত ভাব। তিশা সামিরার অপ্রস্তুত ভাবকে আরেকটু বাড়িয়ে দিতে তার পানে এগিয়ে এলো। স্বাভাবিক কণ্ঠেই প্রশ্ন করল, ছাদে একা একা কি রে সামিরা? সামিরা আমতা আমতা শুরু করল। ঢোক গিলে জবাব দিল, ককি কিছু না তো। তিশা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল। নাক দিয়ে কিছু শুকে নেওয়ার ভঙ্গিমা করে বলল, কেমন যেন রহস্য রহস্য একটা গন্ধ পাচ্ছি। থামল তিশা। পরক্ষণেই পাশ ফিরে তাকালো পাশের ছাদের ছেলেটার পানে। সন্দিহান কণ্ঠে প্রশ্ন করল, কি ভাইয়া, কি চলছিল এখানে? ছেলেটা ভরকে গেল তিশার কথায়। জোরপূর্বক হেসে বলল, কই কিছু না তো, এমনি একটু পরিচিত হলাম আর কি। প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখা উত্তম, তাই একটু কথা বলছিলাম। তিশা চোখ ছোট ছোট করে তাকালো ছেলেটার পানে। এক ভ্রু নাচিয়ে শুধালো, শুধু কি প্রতিবেশী নাকি অন্য কিছু? কথাটা বলেই পাশ ফিরে তাকালো মেয়েটা। সামিরাকে কিছু বলবে তার আগেই মেয়েটা উধাও, অর্থাৎ তিশা এবং পাশের ছাদের ছেলেটার কথোপকথনের সুযোগ নিয়ে কেটে পড়েছে মেয়েটা। তিশা দাঁতে দাঁত চাপল। বিড়বিড়িয়ে বলল, চুন্নিটা পালিয়েছে। যাক, সামিরা পালিয়েছে তো পালিয়েছে, ওই ছেলেটাকে ধরা যাক। একটাকে চেপে ধরলে এটার পেট থেকেও অনেক কিছু বের করা যাবে। তিশা মস্তিষ্কে বেশ কিছু ছক কষে পাশের ছাদে তাকালো। একই, সেখানেও কেউ নেই। এই ছেলেটাও তার চোখে ধুলো দিয়ে পালিয়েছে। এদের এত বড় কলিজা, তার অগোচরে প্রেম করে আবার ধরা পড়ে তার চোখে ধুলো দিয়ে পালায়। এ দুটোকে তো সে পড়ে দেখে নিবে। বিপদে পড়লে তো এই বান্ধবীর কাছেই আসতে হবে। এমনি বিপদে পড়লে পরিবার সাহায্য করলেও প্রেমের বিপদে পরিবার ঝাঁটা পেটা ছাড়া আর কিছুই দিবে না। তখন লাফাতে লাফাতে বন্ধু বান্ধবীদেরই দ্বারস্থ হতে হবে। ভেঙচি কাটল তিশা। পিছন ঘুরে তাকাতেই আঁতকে উঠল। একই, সায়ান এখানে এলো কোথা থেকে? কেমন রক্ত চক্ষু নিয়ে তার পানে তাকিয়ে আছে। কখন এসেছে ছেলেটা? তাকে কি আবার পাশের ছাদের ছেলেটার সাথে কথা বলতে দেখে ফেলেছে? এমনি এই ছেলেদের সাথে কথা বলা নিয়েই তাদের দুজনের মধ্যে যুদ্ধ চলছে। এখন আবার যদি নতুন কোনো ছেলের সাথে কথা বলতে দেখে ফেলে তবে তো কেলেঙ্কারি হয়ে যাবে। যদিও তিশা তারই বোনের প্রেমিকের সাথে কথা বলছিল, কিন্তু এ কথা বুঝানোর আগেই তো এ বান্দা ফোঁস করে উঠবে। তাছাড়া সামিরা প্রেম করছে, তার প্রেমিক আছে, এ কথা শুনলে যদি সায়ান রেগে যায়, সামিরার উপর চড়াও হয়ে বাসায় ঝামেলা করে, সামিরাকে মার-ধর করে। অধিকাংশ পরিবারের বড় ভাইরা তো এমনই হয়। সামিরা হয়তো তাকে তার প্রেম সম্পর্কে জানায়নি। তাতে কি হয়েছে তাই বলে সে কি সামিরার এত বড় সর্বনাশ করবে নাকি? কখনো না। তার থেকে এখান থেকে পালানো শ্রেয়। মাফ করে চেয়ে নেওয়া যাবে, আপাতত নিজের প্রাণ নিয়ে পালতে পড়লেই হলো। তিশা ঢোক গিলল। আমতা আমতা করে বলল, আপনি থাকুন তাহলে, আমি আসছি। কথাটা বলে তিশা সম্মুখে পানে হাত বাড়াতেই তার হাত চেপে ধরল সায়ান। এক ঝটকায় নিয়ে এলো নিজের কাছে।
হাত বাড়িয়ে শক্ত করে চেপে ধরল মেয়েটার নরম সুডৌল কোমর খানা, মিশিয়ে নিল নিজের সাথে। দাঁতে দাঁত চেপে বলল, সমস্যা কি তোর? ছেলেদের সাথে কথা না বলে থাকতে পারিস না? ছেলেদের সাথে ঢলাঢলি করতে ভালো লাগে? আমাকে না জ্বালিয়ে শান্তি হয় না তোর? তিশা শিউরে উঠল সায়ানের এহেন স্পর্শে। হৃদযন্ত্রের ক্রিয়া বেড়ে গেল অসম্ভব গতিতে। হৃদয়ে জাগ্রত হল অদ্ভুত এক অনুভূতি। হাঁসফাঁস করে উঠল মেয়েটা। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, দেখুন আপনি ভুল করছেন। আমি আসলে। এইটুকু বলেই থামতে হলো তিশাকে। ক্রোধে দিশেহারা হয়ে সায়ান নিজের ওষ্ঠ দ্বারা চেপে ধরল তিশার কোমল ওষ্ঠজোড়া, রোধ করল তিশার কণ্ঠ নিঃসৃত বাক্যকে। তিশা হকচকাল। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। পুরো শরীর জুড়ে অদ্ভুত এক শিহরণ জাগ্রত হল, যেন রঙিন প্রজাপতিরা ডানা মেলে উড়াল দিল মেয়েটার বক্ষ জুড়ে। এ কেমন অনুভূতি, এ কেমন ভালো লাগা! তবে মস্তিষ্ক তার এ অনুভূতির সম্মুখে বাধা হয়ে দাঁড়াল। সে আদেশ দিল সায়ানকে ঠেলে দূরে সরিয়ে দিতে, কিন্তু হৃদয়ের সাথে পেরে উঠল না। সে যে ইতমধ্যে ফুরবল হয়ে পড়েছে। সায় জানিয়ে দিয়েছে সায়ানের কার্যক্রমে ভুলে বসেছে তারা এই মুহূর্তে ছাদে রয়েছে। তিশা নিস্তেজ হয়ে পড়ল ধীরে ধীরে। ঘোরের মধ্যে পতিত হল যেন মুহূর্তেই। এভাবে দুজন কতক্ষণ ছিল জানা নেই, তবে তিশার ঘোর কাটল ওর ওষ্ঠে সায়ানের জোরালো কামড়ে। নিজের ক্রোধ সামাল না দিতে পেরে শেষ পর্যন্ত ছেলেটা তিশার ওষ্ঠে কামড়েই দিল। এমনি শরীরের নরম স্থান ওষ্ঠ হালকা ব্যথা লাগলেও ফুলে ফেপে ওঠে। সেখানে সায়ানের এই জোরালো কামড়ের তীব্রতা সহ্য করতে পারল না তিশা। ছটফটিয়ে উঠল মেয়েটা। দুই হাত তুলে রাখল সায়ানের বক্ষে, ঠেলে সরিয়ে দিতে চাইল নিজের থেকে, কিন্তু পারল না। এত বড় এক শক্তপোক্ত পুরুষের সাথে তার মতো এক চুনোপুটির ন্যায় নারীর শক্তিতে পারা কি সম্ভব নাকি? সায়ান সময় নিয়ে আরো কয়েকটা কামড় বসালো তিশার ওষ্ঠে, অতঃপর নিজেই সরে গেল। হাত উঁচিয়ে নিজের বৃদ্ধাঙ্গুলি দ্বারা ওষ্ঠ মুছতে মুছতে বলল, এই শাস্তির কথা স্মরণে থাকলে আর দ্বিতীয়বার অন্য পুরুষের সাথে কথা বলার দুঃসাহস করবে না। তিশা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল শয়ানের পানে। ওষ্ঠ কেটে তার রক্ত ঝরছে, কিছুটা ফুলেও উঠেছে, ইতমধ্যে জ্বলছেও ভীষণ। তিশা হঠাৎ করেই ডুকরে কেঁদে উঠল। কান্না ভেজা কণ্ঠে বলল, আপনি একটা অসভ্য বর্বর লোক। এটা কি করলেন আপনি? আমার ঠোঁট জ্বলছে ভীষণ। শয়ান চমকাল। ক্রোধের বশে এতক্ষণ সে কি করেছে মস্তিষ্ক তা ততটা ধারণ করতে সক্ষম হয়নি। সায়ান এবার পূর্ণ দৃষ্টিতে তাকালো তিশার পানে। মেয়েটার ওষ্ঠের করুণ অবস্থা দেখে হৃদয়ে ভারী হল তার। ক্রোধের বশে এ কি করে ফেলল সে? ওই যে কথায় আছে না, ক্রোধ এবং ঘূর্ণিঝড় অনেকটা একই। শান্ত হলে বোঝা যায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। সায়ানও এখন বুঝতে পারছে কত বড় ভুল সে করে ফেলেছে। মেয়েটাকে এভাবে শাস্তি দেওয়া ঠিক হয়নি। নিশ্চয়ই মেয়েটা ব্যথা পেয়েছে ভীষণ। তিশার প্রতিটি কান্নার ধ্বনি তীব্র বেগে আঘাত করছে শয়ানের বক্ষে। অস্থির হল ছেলেটা। তিশার পানে এগিয়ে বলল, সরি তিশু, আমি বুঝতে পারিনি। আসলে তোমাকে অন্য ছেলেদের সাথে কথা বলতে দেখলে আমার সহ্য হয় না। এমনি কাল থেকে তোমার উপর রেগে একটু দূরে ছিলাম, কিন্তু মন যে দূরে সরে থাকতে নারাজ, তাই অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরেছিলাম। আর এসেই দেখি তুমি পাশের ছাদের একটা ছেলের সাথে কথা বলছো। সব মিলিয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম। থামল সায়ান। হাত বাড়িয়ে যত্ন নিয়ে তিশার চোখের পানি মুছে দিতে শুরু করল। অপরাধীর কণ্ঠে বলল, সরি লক্ষ্মীটি, এভাবে কাঁদে না। তুমি কাঁদলে আমারও যে কষ্ট হয়। তিশা কান্না থামালো। শীতল দৃষ্টিতে তাকালো সায়ানের পানে। সে হয়তো জানে সব, তবুও সায়ানের মুখ থেকে শোনার জন্য প্রশ্ন করল, আমাকে অন্য ছেলেদের সাথে কথা বলতে দেখলে আপনার সহ্য কেন হয় না? আর কেনই বা আমার থেকে দূরত্ব আপনার মন মেনে নিতে চায় না?